আসল ঘটনা স্বীকার করে বিএনপির কঠিন ঘোষণা। মির্জা ফখরুল আবারও ঘোষণা দিয়েছেন, সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে। তবে হ্যাঁ, এবার বিএনপি স্বীকার করলো যে তারা সাফল্য গড়ে তুলতে পারেনি, ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার স্বীকারোক্তিটা বিএনপি দিতে চায় না। তবে আমি আরও খাসভাবে বলতে চাই, আমরা যখন বেনজিরের সমালোচনা করি তখন যেরকম স্বরাষ্ট্রমন্ত্রীকেও দায়ী করি তার ব্যর্থতা, যে বেনজির দায়িত্ব পালনরত অবস্থায় গোয়েন্দা সংস্থাগুলোকেও দায়ী করি যে তারা এগুলো তো জানতো, এটা তাদের ব্যর্থতা নয়, তারা জেনে ইচ্ছা করে সুরক্ষা দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে তারা যেটা বলছে যে না, আমরা জানতাম না অথবা দায় নিব না, এটা ব্যক্তিগত। কিন্তু তার সেই ব্যক্তির অপরাধ তার পুলিশের ক্ষমতা ব্যবহার করে করছে, পুলিশের মাধ্যমে তাকে ব্যক্তিকে তুলে এনে স্বাক্ষর নিয়ে এই করছে সেই করছে, এটা গোয়েন্দা সংস্থার লোকজন জানবে না, এটা তো হতে পারে না। তাদেরকে যেরকম আমরা দায়ী করি ঠিক তদ্রূপ বিএনপি এবার স্বীকার করছে যে না, আমরা সাফল্য গড়ে তুলতে পারিনি, আমাদের ব্যর্থতা রয়েছে, তবে সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে, এটা বিএনপি স্বীকার করছে। এই স্বীকার করাটাকে ধন্যবাদ জানাই। কিন্তু এর সাথে সাথে আমরা যে প্রশ্ন তুলতে চাই, এই ব্যর্থতার পেছনে বিএনপির সাংগঠনিক দায় মির্জা ফখরুলদেরকে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে যেরকম বেনজিরের দায় নিতে হবে, ঠিক তদ্রূপ বিএনপির সফলতা ঘরে তুলতে না পারার দায় মির্জা ফখরুলদেরকে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট নিতে হবে। সাংগঠনিক দুর্বলতা ছিল, ব্যর্থতা ছিল, পলিসিগত দুর্বলতা ছিল, বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি, বিচ্ছিন্নভাবে তথাকথিত অত্যন্ত দুর্বল আন্দোলন করেছে এবং 10 মিনিটের মধ্যে 28 অক্টোবরের মহাসমাবেশ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, মাঠ ফাঁকা হয়ে গিয়েছে, কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, চেষ্টাও ছিল না। সম্পূর্ণ বিশৃঙ্খল এবং অপরিকল্পিত একটা ভঙ্গুর অবস্থা বিএনপিতে আমরা লক্ষ্য করেছি 28 অক্টোবরের দিনও এবং 28 অক্টোবরের পর থেকে একেবারে 7 জানুয়ারি পর্যন্ত। তো এই যে ভঙ্গুর অবস্থার দায় বিএনপি মহাসচিবকে নিতে হবে এবং আমি যেটা বরাবরই বলছি যে তরুণদের জন্য স্পেস দিতে হবে। ব্যর্থতার দায় নিয়ে মহাসচিব পদ ছেড়ে দিয়ে কাউন্সিলের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে গার্ডিয়ান হিসেবে বা স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কিন্তু দায় নিতে হবে। এই দায় নেওয়ার সংস্কৃতি না থাকলে সফলতা আসবে না। তো মির্জা ফখরুলের এই দৃঢ় বক্তব্যটাও আমরা প্রচার করতে চাই, সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে। যতদিন সফলতা না আসবে ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চমৎকার কথা বলেছেন ফখরুল। বলেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে ৭৪ দুর্ভিক্ষ হয়েছিল, তখন লাখো মানুষ না খেয়ে মারা গেছে। ওই সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয়, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে, অস্ত্রগুলির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। এই পয়েন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সাধারণ গণতান্ত্রিক আন্দোলন আর ফেসিবাদী সরকারের অস্ত্রগুলির বিরুদ্ধে আন্দোলন, পার্থক্য রয়েছে। কিন্তু বিএনপি যেহেতু আন্দোলন করছে আরও বেশি, যদি মানে এটা আসলে সহজ, বিএনপি যদি শক্তিশালীভাবে মাঠে নামে, তাদের সাংগঠনিক দুর্বলতা না থাকলে এই ফেসিবাদের আচার আচরণ ভিন্ন হতে বাধ্য হতো। যদি সমস্ত বিরোধী দল জামাতকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে পারত পরিকল্পিতভাবে, তাহলে ফেসিবাদ অবশ্যই লুটে যেত। ফখরুল বলেন, অনেকে বলতে পারেন 15 বছর ধরে বিএনপি লড়াই করছে কিন্তু সাফল্য ঘরে তুলতে পারেনি। তবে বিএনপি হারেনি, যতদিন সফলতা না আসবে ততদিন লড়াই চলবে। আন্দোলন একদিন সফল হয় না, ধৈর্য ধরতে। এর মানে সফল যে হয়নি, সাফল্য ঘরে তুলতে পারেনি অনেকে বলেন, মানে এভাবে অ্যাটলিস্ট একটা স্বীকারোক্তি আসলো। এই স্বীকারোক্তিটা জরুরি, পাবলিক প্লেসে দরকার নেই, সাংগঠনিকভাবে। আর এই স্বীকার করতে যদি ইন্টারনালি যদি স্বীকার করে, ইন্টারনাল মিটিংয়ে যে না আমরা সফল হয়নি, ইন্টারনালি এই এই স্বীকারোক্তিটা দিলে তখন দেখবেন মহাসচিব হিসাবে তার ব্যর্থতার বিষয়গুলো সামনে আসবে, তখন এই পদত্যাগের বিষয়টা আসবে। অতএব এই স্বীকারোক্তিটা জরুরি, পাবলিক প্লেসে না হলেও ইন্টারনালি জরুরি। যাক, মির্জা ফখরুল অ্যাটলিস্ট বলছেন যে সাফল্য গড়ে তুলতে পারিনি, এটা তো বলছেন অন্য রেফারেন্স দিয়ে হলো। বিএনপি মহাসচিব বলেন, সরকার হটানোর সংগ্রাম চলছে, সমস্যা সবখানেই আছে, সমস্যা ছাড়া কোনো কাজ হয় না, সফলতাও আসে না। লড়তে গিয়ে অনেকে মারা যাচ্ছেন, ত্যাগ করতে হচ্ছে, কিন্তু বিএনপি পিছপা হয়নি। তো এর মধ্যেও যে বিএনপির দুর্বলতা, সমস্যা সবখানে আছে,
এগুলোর একটু সফট স্বীকারোক্তি এখানে আছে, আর কিছু বাস্তব কথা তো এখানে আছেই। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে তিনি বলেন, বেনজির সব অ্যাকাউন্ট খালি করে দুবাই চলে গেছেন। সপরিবারে তিনি কিভাবে গেলেন? সম্পত্তি ক্রয় করার নির্দেশের পরও কিভাবে বিদেশ যেতে পারেন? তার সম্পত্তি ক্রয় করার আগে গিয়েছেন। এখন তিনি যে দুবাই গিয়েছেন বা এই কথাটা মির্জা ফখরুল বলা মানেই আসলেই তিনি দুবাই গিয়েছেন হিসাব নিকাশ করে এই তথ্যের ভিত্তিতে হয়তো বলেছেন। যেমন ডাক্তার মুরাদ ছাত্রদল করতেন, এটা প্রথমে অনেকের কাছে মির্জা ফখরুলের ফাও কথা মনে হয়েছিল, কিন্তু তিনি যাচাই বাছাই করে তথ্য নিয়েই বলেছিলেন। তো বেনজিরেরটাও হয়তো বা ওভাবে বলেছেন। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজিরের বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কিভাবে বেনজির সপরিবারে দেশ চালেন? আওয়ামী লীগ যেভাবে প্রতারণার মাধ্যমে দেশ শাসন করছে, সেভাবে আবার প্রতারণা করছে দেশের মানুষের সাথে। শুধু এক আজিজ বেনজি নয়, অসংখ্য আজিজ বেনজি তৈরি করেছে ক্ষমতাসীনরা। বাংলাদেশে লুটপাট আর বর্গীদের দেশে রূপান্তর করেছে সরকার। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে মির্জা ফখরুল রাইজ করলেন যে বেনজিরের বিচারের বিষয়ে সরকার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করলো। কি প্রতারণা? যে তথাকথিত পদক্ষেপ, বেনজিরের স্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়ার সুযোগ, ব্যাংক হিসাব খালি করার সুযোগ, নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ, তারপরে এখন ব্যবস্থা নিচ্ছে। বুঝতে পারছেন ঘটনা কি? অতএব জনগণের সঙ্গে সরকার এখানেও প্রতারণা করলো। বেনজিরকে বিসর্জন দিবে, বেনজির যেরকম মহা ক্রিমিনাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বাংলাদেশকে তার বাপ দাদার ক্রয় করা সম্পত্তি মনে করে থাকতো, সেই দম্ভ নিয়ে হয়তো বা থাকতে পারেনি, চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু তারপরও সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, তাকে দেশ ত্যাগ করতে দিয়ে, যদি দেশ ত্যাগ করে থাকেন। এখন আজিজ যেহেতু দেশে আছেন, এই বিষয়ে তো নড়াচড়া আমরা দেখি না। কই আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো স্টেপ না, তাকেও অসুস্থ বানিয়ে তারপরে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে দিয়ে তারপরে উদ্যোগ নেবে? হতে পারে, অসম্ভব কিছু নয়। এই সরকার প্রতারক, জনগণের সঙ্গে প্রতারণা করে। মির্জা ফখরুলকে ধন্যবাদ যে আসল ঘটনা স্বীকার করে অনেক সত্য তিনি জানিয়ে দিচ্ছেন, এবং বিএনপির সাংগঠনিক দুর্বলতার ব্যর্থতার দায়ভারও যেন তিনি নেন। আমরা কথা বলছি 2 জুন 24। হয়তোবা জনগণের যে স্বপ্ন যে বেনজিরকে জেলে দেখতে চাওয়ার, কিন্তু সেটা পূরণ হয়তো নাও হতে পারে। কিন্তু দ্রুত যদি সরকার বিচার করে বা উদ্যোগ নেয়, এগুলো মোটর সময় লাগে। 3-4 মাসের মধ্যে আয় বহির্ভূত সম্পত্তি 2-1টা ধারায় অ্যাটলিস্ট 12 বছরের মতো সাজা তাকে দেওয়া সম্ভব। তার সম্পত্তি তো ক্রয় করা হয়েছে, তো এগুলো একটা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করে তার সম্পত্তির যে বিপুল পরিমাণ সম্পত্তি, এগুলো এই ঘূর্ণিঝড়ে আহত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা বা নানান খাতে দিয়ে দেয়া হোক। এরকম কিছু এক্সাম্পল সরকার সেট করুক। শত খারাপের মধ্যে আমরা ভালো কিছু দেখি।